আগামী ডিসেম্বরে পৌরসভা নির্বাচন হবে এরকম একটা ঘোষণা দিয়েছে সরকার। সেই নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা সম্ভাব্য মেয়র প্রার্থীদের এই আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমি প্রথমে তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন মোহাম্মদ কায়েমউদ্দিন, চারঘাট পৌর বিএনপি সভাপতি। তার ডানে রয়েছেন মোহাম্মদ ইকরামুল হক, চারঘাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার ডানে রয়েছেন কাজী মাহমুদুল হাসান মামুন, যুবলীগ সভাপতি। সর্বদানে রয়েছেন গোলাম কিবরিয়া বিপ্লব, সিনিয়র সহসভাপতি রাজশাহী জেলা ছাত্রলীগ। আমার বাম পাশে রয়েছেন চারঘাট পৌরসভার প্রথম মেয়র মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন। তার বামে রয়েছেন চারঘাট পৌরসভার দ্বিতীয় মেয়র, সাবেক মেয়র, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম ওরফে বিপুল আলী। এবং সর্ববামে রয়েছেন তরুণ শিক্ষক আনিসুর রহমান রাসেল। চারঘাট পৌরসভা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে, অনেক সমস্যার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিগত দিনে যারা দায়িত্ব পালন করছে তাদের সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা চলছে। আগামীতে কে নির্বাচিত হবে, কাদের নির্বাচিত করা হবে, এই বিষয়ে আলোচনা চলছে। এগুলোই আমরা শোনার জন্য আজকে এই প্রত্যাশা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি সম্ভাব্য মেয়র প্রার্থীদের। নির্বাচনে যেহেতু তফসিল ঘোষণা করা হয়নি, তাই এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা একটু আনুষ্ঠানিকভাবে করা যাবে না। তবে শুভেচ্ছা বিনিময়, আলাপ আলোচনা এগুলো চলছে। আমরা একটু শুনবো যে আমাদের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কীরকম আছে, কী আছে। আমি প্রথমেই আসি আনোয়ার হোসেনের কাছে, যিনি চারঘাট পৌরসভার প্রথম মেয়র ছিলেন। তাকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার জিজ্ঞাসা হচ্ছে, প্রথম মেয়র হিসাবে আপনার কোনো সুবিধা অসুবিধা হয়েছে কিনা? প্রথম মেয়র হিসাবে যে দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনো সুবিধা বা অসুবিধা হয়েছে কিনা? আসলে আমি চারঘাট পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান। ওই সময় বাংলাদেশে চারঘাট প্রথম আত্মপ্রকাশ করে পৌরসভা হিসাবে। সেখানে আমাদের প্রয়াত নেতা শ্রদ্ধেয় ডাক্তার আলাউদ্দিন সাহেব এই পৌরসভা এখানে প্রতিষ্ঠিত হোক এ ব্যাপারে পরিশ্রম করে গেছেন। আমার পক্ষ থেকে তাকে প্রথমে ধন্যবাদ। সবচেয়ে ধন্যবাদ জানাই আমি চারঘাট পৌরসভার সমস্ত জনসাধারণকে, যারা আমাকে প্রথমবারের জন্য নির্বাচিত করেছিলেন। আমি নির্বাচিত হওয়ার পরে প্রথম পৌরসভা হিসাবে পৌরসভায় কোনো বিশেষ অনুদান বা বড় ধরনের কোনো বরাদ্দ ছিল না। আমি অত্যন্ত অল্প অর্থের যোগান নিয়ে পৌরসভার কার্যক্রম শুরু করেছিলাম। সেখানে আমি আমাদের পৌরসভার সমস্ত ওয়ার্ডে মোটামুটি আমি কাজ শুরু করেছিলাম এবং যে কাজগুলো আমার নির্বাচনের সময় পার হয়ে যাওয়ার কারণে আমি সবটাই সম্পন্ন করতে পারিনি। আমি একটু থামাচ্ছি যে কী ধরনের উন্নয়ন কাজ করেছেন একটা বলা যাবে, বলার অবশ্যই যেমন প্রত্যেক ওয়ার্ডে আমি রাস্তা শুরু করেছিলাম। আমাদের পিছনে মিয়াপুরে এখানে এক অঞ্চলটা ডুবে থাকতো, পানি নিষ্কাশনের জন্য একটা ড্রেন তৈরি করে দিয়েছিলাম। এছাড়া বর্তমানে একটা দোহা আছে যাকে আমরা মেহেন্দেগার দোহা বলি। সেই দোহা থেকে পানি নিষ্কাশনে এবং ওই এলাকাকে পানি বৃদ্ধি করে হাঁটাফেরা এবং কিছু কিছু বাড়িঘর ডুবে যেত, সেগুলোর পানি নিষ্কাশনের জন্য আমি ওই দোয়া থেকে একটি দাঁড়া একটা ড্রেন তৈরি করেছিলাম এবং যেটাতে সাধারণ মানুষ আমার
সহযোগিতায় ছিলেন। আচ্ছা, বেশ ভালো। তো আপনি আপনার কাজের ব্যাপারে আপনি যে কাজগুলো করছেন সেটা আপনি নিজে সন্তুষ্ট কি দিন নাকি আরও কাজ করতে পারলে ভালো হতো? মানে এটা তো ঠিকই, যে যেটা শুরু করলাম সেখানে সময়ের কারণে আমার তো সম্পূর্ণ করা হয়নি। যদি জনগণ বা আল্লাহ সুযোগ দেন, হ্যাঁ, এরপরেও 2টা মেয়াদ পার হয়ে গেছে, হ্যাঁ, সেখানে তারা যে কাজ করেছে সেটা দৃশ্যমান, এটা দেখবে সবাই। আপনি প্রথমবার মেয়র হওয়ার পরে পরে আবার দুটো নির্বাচন হয়েছে, দুটো নির্বাচনে আমি আপনি অংশগ্রহণ করেছি। তো এই দুটো নির্বাচনে পরাজয়ের কারণ বলে কি মনে হয়? কেন আপনি এই দুটো পরবর্তী নির্বাচনগুলোতে পরাজিত হলেন? আপনার মূল্যায়ন কি? আসলে আমি দ্বিতীয় নির্বাচন যেটা হইল সেখানে আমি পরাজিত হইনি। সেখানে রেজাল্ট আমার পক্ষে ছিল, কিন্তু এই রেজাল্টটাকে ভিন্ন পথে নিয়ে যাওয়া হয়েছে। আপনি মামলা করলেন না? মামলা করেছিলাম। মামলা রায় আমার পক্ষে ছিল, কিন্তু ওই সময় শেষের দিকে যে সরকার, সেই সরকারের এমপি বা মন্ত্রীদের চাপে রাজশাহী বোর্ড, শিক্ষা বোর্ড আমার যে কাগজপত্রগুলো আমরা চেয়েছিলাম, আমার অ্যাডভোকেট সাহেব চেয়েছিলেন, সেগুলি কোর্টে হাজির করেন। আমাদের সময় খুব কম, যেহেতু আমাকে অন্যজনকে সময় দিতে হবে। আপনাকে ধন্যবাদ। আমি এবার আসি জাকির ইসলাম বিপুল বা বিপুল আলী, বিপুল আলী, তার কিছু বক্তব্য শুনবো। তিনি সাবেক মেয়র, তিনি দ্বিতীয়বার নির্বাচিত হয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে তার কাছে, আপনার সময় আপনি উল্লেখযোগ্য উল্লেখ করার মতো কী কী উন্নয়ন করেছেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুজাম্মেল ভাইকে। আজকের এই অনলাইন পড়াশোনা গোল টেবিল বৈঠকে আমাকে দু একটি কথা বলার সুযোগ দিয়েছে, এই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা। এই চারঘাট পৌরসভার দ্বিতীয় দফায় যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের চারঘাট পৌরবাসী আমাকে আমার প্রতি তাদের আস্থা এবং বিশ্বাস নিয়ে তারা আমাকে ভোট দিয়েছিল যে তরুণ মানুষটাকে ভোট দিলে পৌরসভার উন্নয়ন হবে এবং পৌরসভার জনগণের সেবাটা প্রত্যেক কোনায় কোনায় ভাগ বন্ধ করছে। তাদেরই আশা প্রত্যাশা পূরণে আমার এই 6 বছর, 5 বছর, 1 বছর অতিরিক্ত পেয়েছি রাজনৈতিক জটিলতার কারণে এবং বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে 1 বছর আমি নির্বাচনে 5 বছর মেয়াদ হলে 1 বছর বেশি সময় কাটানোর সুযোগ পেয়েছি। এই সময়কালে আমার প্রথম পৌরসভা নির্বাচনে যিনি মেয়র, তিনি তার মতো যত উন্নয়ন কার্যক্রম করে গেছেন, তার অসমাপ্ত কাজগুলো আমিও আপ্রাণ চেষ্টা করছি সমাপ্ত করার জন্য। যেমন আমার সাবেক মেয়র বললেন যে মিয়াপুরে যে ড্রেনেজ প্রকল্প, এখানে বৃষ্টি হলে বৃষ্টির কারণে, জলাবদ্ধতার কারণে অনেক পরিবার পানিতে ডুবে যেতে তিনি শুরুটা করেছেন, আমি চেষ্টা করেছি। ধন্যবাদ। তো এই যে আপনার কাজ সম্পর্কে আপনার নিজের মূল্যায়ন কেমন? যে আপনি একটু বলি, তারপরে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা আমি পৌরসভার মেয়র হিসাবে করেছিলাম সেটা হলো যে এই চারঘাট পৌরসভায় যে পানি সরবরাহের যে কাজটা, পাইপ লাইন, প্রত্যেক পরিবার যাতে পানির সংকট বুঝতে না পারে, সেই জন্য আমি আপনার পানি প্রকল্প, এটা 6.5 কিলোমিটার পাইপ লাইন দিয়েছি পানি সরবরাহের জন্য। পাশাপাশি আমি খুশি কাজ করেছি আপনার চারঘাট থানায় জায়গা জনগণের সেবার জন্য, সেই বৈঠক দ্বারা সেখানে করছি এবং প্রত্যেকটা এলাকায় একটি পর্যন্ত উন্নত মানের রোড আছে। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দিয়ে আমি কার্যক্রমের বাস্তবায়ন করেছি জিনিসপত্র। এই যে সমস্ত কাজগুলো আমি দ্বিতীয় দফায় করেছি, আমি মনে করি যে আমি যে জনগণকে সেবা দিয়েছি এবং উন্নয়ন করেছি এবং যে 6 বছরে যে কার্যক্রমগুলো করেছি, আমি মনে করি যে পৌরবাসী আমার উপরে অনেকখানি আস্থা রাখে এবং বিশ্বাস রাখে। আপনি দ্বিতীয় নির্বাচনে আপনার যে দ্বিতীয় নির্বাচন, পর নির্বাচন, সেটা পরবর্তী নির্বাচনটা আপনারা যারা মিডিয়ার অনেক মানুষ এখানে আছেন, আপনারা অনেকেই জানেন যে আমাকে অনেকেই অনেক বিপর্যয় ফেস করতে হয়েছে, অনেক সমস্যা ফেস করতে হয়েছে। আমাকে
এখানে মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে, সেটা রাষ্ট্রীয় আপিল করেছিলাম। আপিল করার পরে সেখান থেকেও আমাকে মনোনয়নপত্র জেলা থেকে বাতিল করা হয়। আমি পরবর্তীতে হাইকোর্টে যাই এবং হাইকোর্ট থেকে আমি যখন নির্দেশ পেলাম ভোট করার, তখন মাত্র 5টা দিন সময় ছিল। 5টা দিনের মধ্যে 2 দিন আমার প্রচার প্রচারণা বন্ধ ছিল। এই 3 দিনে ভোট করেছি। 3 দিনের ভোটে আমি 1136 ভোট নয় না 1236 ভোট। আমি দ্বিতীয় মানে অবস্থান থেকে আমি নির্বাচিত হতে পারি না। মানে আমি কন্টেস্ট ছিলাম, যে নির্বাচিত তার সাথে কন্টেস্ট আমারই হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি আবার আলোচনা করে এবার একটু আনিসুর রহমান, বাম পাশটা শেষ করতে যাচ্ছি একবারে। আনিসুর রহমান রাসেল, আপনি তরুণ শিক্ষক মানুষ, আপনি নির্বাচন করার আগ্রহ প্রকাশ করলেন কেন? ধন্যবাদ। আজকে আয়োজক যারা তাদেরকে থেকে অভিনন্দন জানাচ্ছি। আসলে একটা পৌরসভার সাধারণ মানুষ বা জনগণের চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার আগে আমি দেখতে পাচ্ছি যে চারঘাট সারঘাট এই এলাকাটা বিশেষ করে ব্যবসায়িক দিক থেকে অনেকটা পিছিয়ে আছে। আর ব্যবসায়িক দিক থেকে পিছিয়ে থাকার ফলে দেখা যাচ্ছে যে এখানে নতুন করে কোনো বাজার তৈরি করতে পারে। প্রত্যেকবারই দেখছি যে কোনো না কোনো নেতা এক্ষেত্রে ব্যর্থতারই পরিচয় দিয়েছে আর কি। যেখানে দেখা যাচ্ছে আমাদের অন্যান্য পৌরসভাগুলো অনেক অগ্রগতি লাভ করেছে, সেখানে চারঘাটে কিংবা সারদার মতো জায়গায় কোনো বাজার নেই। যার ফলে আপনি যদি আজকে চারঘাট কিংবা সারদার বাজারের এক অংশ থেকে আর এক অংশ শুধু একবার হেঁটে আসে, তাহলে দেখবেন যে বারোটা সমিতি কিংবা দেখা যাচ্ছে কোথাও না কোথাও থেকে তারা ঋণ করছে। তাহলে এটা হবে কি জন্য? যারা ব্যবসায়িক এখানে তারা চাবে যে তাদের যাতে উন্নয়ন ঘটে, তাহলে এটা গেলে একটা ব্যবসায়িকদের সাধারণ একটা সমস্যা। তারপরে আরও দেখা যাচ্ছে যে এখানে রাজনীতি সাধারণত হয় যে টার্গেটেবল একটা এরিয়া থেকে আমি কীভাবে ভোটটা কালেকশন করি। তো এই ম্যাপ অনুযায়ী কিন্তু অনেকে টার্গেট করে যে আমি এই পপুলেশন থেকে আমি এই ভোটটা কালেকশন করতে নিয়ে আসবো। এখানে ভোটের পলিটিক্সে দেখা যায় যে সাধারণ মানুষের সংখ্যা এখানে অনেক বেশি, যার ফলে তারা রাস্তাঘাটে উন্নয়ন হোক কিংবা ইত্যাদি করতে গেলে এটা তাদের কিছু যায় আসে। তো তাদের অনেকেই মনে করে যে আমি যদি ভোটের আগের রাতে যদি 500 কিংবা 200 টাকা পাই, তাহলে এটাতে এই রাজনৈতিক ব্যক্তিটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় অনেক কিছু। কিন্তু মূলত দেখা যাচ্ছে যে একটা পৌরসভায় অনেক অনুদান আসে। যেমন আমাদের শ্রদ্ধেয় বিপুল ভাই উনি বললেন যে ওয়ার্ড থেকে টাকা সেই সময় কাজ আসছে। আমি এখনো লক্ষ্য করছি যে এডিবি, তারপরে অন্যান্য যে সমস্ত দেশ থেকে আমাদের এখানে সাহায্য আসে কিংবা সরকার থেকে যে সমস্ত বরাদ্দগুলো আসে, সেগুলা আমি দেখছি যে সঠিক যে মূল্যায়ন সেটা হচ্ছে না। যদি সেটা হতো তাহলে সাধারণ যে সমস্ত কর্মী ছিল, কর্মীদের ভিতরে একটা পরিতৃপ্তি থাকতো কিংবা এলাকাবাসীর ভিতরে একটা পরিতৃপ্তি থাকতো। আবার দেখা যাচ্ছে যে এই কাজের মাধ্যমে এলাকাটা অনেক বেশি আগায় এবং এটা শুধু ব্যবসা বাণিজ্য না, সাধারণ মানুষের জীবনযাত্রা সব দিক থেকে এলাকাটা এগিয়ে যেত। এবং এদের প্রয়োজন আমাদের প্রথম চেয়ারম্যান যিনি উনিও বললেন যে সেই সময় বেশি কাজ আনতে পারেনি। এটা অবশ্য ঠিক যে এর জন্য অবশ্যই একটা প্রার্থীকে এক্সপার্ট হতে হবে, আমি কাজগুলো কীভাবে বের করে নিয়ে আসবো ইত্যাদি বিভিন্ন দিক থেকে ভেবে আমি নিজে সিদ্ধান্ত নিলাম যে সাধারণ জনগণের মানে আমাকে এই সমর্থনটা দেওয়ার ফলে আমি তো আমরা যে যতজন এখানে সম্ভাব্য প্রার্থী রয়েছেন তারা কিন্তু সবাই কোনো না কোনো দলের রাজনীতি করে। আপনি কিন্তু আপনার সে পরিচয় কিন্তু রাজনীতির পরিচয় নাই, আপনার পদেও আপনি নাই। সেক্ষেত্রে নির্বাচন করার ক্ষেত্রে এটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় কিনা, কারণ আওয়ামী লীগ কিন্তু একটা বড় দল, তাদের সমর্থন পেলে নির্বাচনে জয়লাভ করা তো সহজ হবে। সেক্ষেত্রে তো আপনার সেরকম সুযোগ নাই। সেক্ষেত্রে আপনার এই নির্বাচনটা কীভাবে দেখছেন? আচ্ছা, আমি এই ব্যাপারে বলতে চাই সেটা হলো যে পৃথিবীতে সব কিছু কিন্তু একটা মানে বয়স সীমা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে উন্নত দেশগুলোতেও আছে যে সেখানে দেখা যাচ্ছে যে নতুনদের জন্য জায়গা তৈরি করে দেয়, সৃষ্টি করে দেয় সুযোগ। কিন্তু বাংলাদেশ কিংবা ভারত এই সমস্ত দেশগুলোতে আমরা দেখি যে এখানে রাজনৈতিক কোনো বয়সের মানে যে বাধ্যবাধকতা সেটাও নেই। আমরা এখানে দেখছি যে যেমন এরশাদ সাহেব ওনার বয়স 90 বছর পার হয়ে গেছে, কিন্তু তারপরে উনি মানে সে পথটা ধরে রেখেছে। তাহলে এইভাবে আমরা যদি নতুনরা যদি এগিয়ে না আসি তাহলে আমরা কিন্তু সেই সুযোগটা পাবো না। এক সময় দেখবো যে আমাদের বয়স 80-90 হয়ে যাবে, আমরা রাজনৈতিক কোনো পদও পাবো না
এই চিন্তা ভাবনা থেকে আমি এসেছি। আনিসুর রহমান আছেন। এবার আসি আমার ডান পাশে রয়েছেন জনাব মোহাম্মদ কায়েমউদ্দিন। তার কাছে আমার একই সাথে সঙ্গে দুটো প্রশ্ন থাকবে। নির্বাচনে অংশগ্রহণ করার কেন চিন্তা ভাবনা করলেন এবং আপনার মতে আপনার পৌরসভায় আমাদের পৌরসভায় কী কী সমস্যা বেশি বলে আপনার মনে হয়? আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই প্রথমে বরাবর রাখি যে আমাদের এই নির্বাচনকে ঘিরে যে আজকের আমাদের এই আলোচনা বা গোলটেবিল বৈঠকের আয়োজন করেছেন সেজন্য। সাথে সাথে ধন্যবাদ জানাই আমার দর্শক শ্রোতাকে যারা আমাদের কথাবার্তা শুনছেন বা শুনবেন। আমি আসলে রাজনীতির সাথে দীর্ঘদিন থেকে জড়িত, সেটা হলো বিএনপি সংগঠন। আমি বিএনপি সংগঠনের আজ প্রায় 35 বছর ইউনিয়ন থেকে শুরু করে পৌরসভার সভাপতি হিসাবে পদে আছি। আমি এই নির্বাচনে আসার চিন্তা ভাবনা আমার অনেক আগেরই, কিন্তু বিভিন্ন কারণবশত এলাকা প্লাস আমাদের এলাকার অনেক প্রতিনিধি এই নির্বাচনে জটিলতার কারণে আমি এই নির্বাচনে আসিনি। তবে এইবার আমি নির্বাচনে এসেছি এই কারণে যে আমি উপলব্ধি করছি চারঘাট পৌরসভা হওয়া অবধি আমাদের যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেটা আজ পর্যন্ত হয়নি। আমরা দেখছি আমাদের যেটা উন্নয়ন রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেনেজ লাইন এবং বিভিন্ন দেশের সমস্যাগুলো মানুষের নৈমিত্তিক যে চাহিদা সেটা পূরণ হয়েছে। আমি সেই আশা নিয়ে এই নির্বাচনে অংশ নিয়েছি যে আমি যদি নির্বাচিত হতে পারি আমি চেষ্টা করব মানুষের এই আশা আকাঙ্ক্ষাগুলো এবং চাহিদাগুলো পূরণ করার জন্য। এটাই আমার প্রত্যাশা। আপনি নির্বাচিত হলে কোন কোন বিষয়গুলোকে আপনি অগ্রাধিকার ভিত্তিতে দেখেন? যেমনি প্রথমে আমি দেখছি, আমি এই নির্বাচনে নেমে দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকায় আমাদের পৌরসভার এলাকায় অনেক এলাকায় রাস্তাঘাটগুলো এতই অবহেলিত এবং এতই দুর্বল হয়ে আছে যে মানুষের চলাচলের জন্য এত অসুবিধা। সেই আমি যখন যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি যে মানুষগুলো তাদের চাহিদা মোতাবেক কোনো রাস্তাঘাট পায়নি। সাথে সাথে ড্রেনেজ ব্যবস্থা, যেটা আমি একটা উল্লেখ না করলে নয়, আমাদের সারদা বাজার থেকে আমাদের থানাপাড়া পর্যন্ত একটা ড্রেন এসে থেকে গেছে। সে ড্রেনটা এমন অবস্থায় আছে যে ড্রেনটা করার পরে পানিটা কোন থেকে ড্রেন হবে সেটার কোনো ব্যবস্থা নাই। এ পর্যন্ত 2-3টা পৌরসভার মেয়াদ পার হলে কিন্তু এ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। সাথে সাথে সেই সাথে থানাপাড়ার পানি ড্রেনেজের কোনো ব্যবস্থা নাই। পাশাপাশি যে আমাদের মোস্তারপুর বা আমাদের অন্যান্য এলাকায় একই অবস্থা। তা আমি মনে হয় যে আমার চাওয়া প্রথমে রাস্তাঘাট সহ ড্রেনেজ ব্যবস্থাটা এবং শিক্ষা ব্যবস্থারও অনেক জায়গায় জটিলতা, যেমনি প্রাথমিক শিক্ষা, মাঠ সংস্কার সহ শুরু করে অনেক কাজ এখনো পড়ে আছে বা বাকি আছে। আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ একরামুল হক, ছাত্রলীগের সভাপতি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, পৌর নেতৃত্ব। আপনি কেন নির্বাচন করার চিন্তা ভাবনা করছেন? ধন্যবাদ চারঘাট পৌর বাজারকে এবং আজকে এই আয়োজন করার জন্য আমার আমি আপনারা জানেন যে চারঘাটের অনেক ঐতিহ্যবাহী সংগঠন আমাদের সঙ্গে, সেই সংগঠনের সদস্য সংগঠনের আমি চারঘাট ইউনিয়ন, চারঘাট পৌরসভা, চারঘাট কলেজ এবং চারঘাট উপজেলার আমাদের ছাত্রলীগের সদস্য দায়িত্ব আমি পালন করেছি এবং সফলতার সাথে চারঘাট উপজেলার দীর্ঘ 3বার ছাত্রলীগের দায়িত্ব পালন করেছি এবং পরেই আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ চারঘাট পৌরসভা সভার দায়িত্ব দিয়েছেন এবং আমি মনে করি যে চারঘাট পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে আমার দেশের অধিকাংশ যুব সমাজকে সঙ্গে নিয়েই আমি এই চারঘাট পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চাই। তো জানেন যে আমি শুধু রাজনীতির পাশাপাশি আরেকটি সংগঠনের সঙ্গে জড়িত, চারঘাট উপজেলা ক্রীড়া সংস্থার আমি সম্পাদক। আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন যে চারঘাট উপজেলায় প্রত্যেক মাসে একটি করে খেলার টুর্নামেন্ট বা
বিভিন্ন রকমের প্রতিযোগিতা হওয়ার প্রয়োজন এবং করতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি চেষ্টা করেছি প্রত্যেক বছর এই চারঘাট ঐতিহ্যবাহী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আমরা সংসদ সদস্য গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট করে থাকি এবং এর মাধ্যমে আমি দেখতে পেয়েছি যে আমাদের যে বৃহত্তম যুব সমাজ, এই যুব সমাজকে যদি পুনর্গঠন করতে না পারি তাহলে দেশ জাতি একসময় ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়াবে। সেই জন্যই আমার ইচ্ছা যে আমি চারঘাট পৌরসভার যে যুব সমাজ আছে সেই যুব সমাজকে নিয়ে কাজ করতে চাই এবং এই যুব সমাজকে আমি সত্যের পথে এবং যুব সমাজ যেন কমনমুখ হতে পারে, যুব সমাজ যেন। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে আপনারা জানেন যে এই চারঘাটে আমি একটি আধুনিক ব্যায়ামাগার আমার আছে, আমার ব্যক্তিগত ব্যায়ামাগার। সেখানে চারঘাটের যুব সমাজ প্রতিনিয়ত সকালে এবং বিকালে সেখানে ব্যায়াম করে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে আমি এই যুব সমাজের অনেক সমর্থন পেয়েছি এবং যুব সমাজ আজকে আমাকে চাই যে আমি চারঘাট পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হই। পাশাপাশি চারঘাটের যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনারা ইতিমধ্যে জানেন যে বিগত যে কয়েকটি পৌরসভার মেয়র মহোদয় ছিলেন যাদের সাধারণত কাজ করেছেন এবং যদি তাদের মূল্যায়ন রাখে তিনটা যে মেয়র ছিলেন আমাদের চারঘাট পৌরসভায়, এই মেয়রের কার্যক্রম সম্পর্কে উন্নয়ন সম্পর্কে আপনার মূল্যায়ন। এখানে যেহেতু সম্পদ সীমিত, তিনাদের সাধারণত তিনারা কাজ করার চেষ্টা করেছেন। যারা আমরা নবগত যারা মেয়র প্রার্থী নিবেদিত হব তারা আমরা চেষ্টা করব নেক্সট মেয়রের চাইতেও আমরা যেন ভালো কাজ করতে পারি। এটা আমার ব্যক্তিগত অনুরোধ আর কি। আপনাকে ধন্যবাদ কাজী মাহমুদুল হাসান। পাশাপাশি আমরা একটা বলতে চাই যে আমি আজকেই বল বার্তার মাধ্যমে আমার চারঘাট পৌরসভার বাসীকে আহ্বান চাই যে আসুন আমরা আমাদের এই চারঘাট পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে আমি আবার এই আশীর্বাদ ব্যক্ত করে এবার কাজী মাহমুদুল হাসান মামুন, একই সঙ্গে দুটো প্রশ্ন যে আপনি নির্বাচনে কেন আগ্রহ প্রকাশ করলেন এবং চারঘাট পৌরসভায় আপনার দৃষ্টিতে সমস্যাগুলো কি, প্রধান সমস্যা কী কী, এবং নির্বাচিত হওয়ার পরে আপনি কোন সমস্যার অগ্রাধিকার করেন? ধন্যবাদ পদ্মা বড়াল এদিকে আমাকে কিছু কথা বলার জন্য। আমি বিগত ছাত্রলীগ শুরু করে আজকে যুবলীগের দায়িত্ব পালন করছি। এই সব কিছুর অবদান আমাদের বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলাদ স্যাটেলার তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন, যুব সমাজকে উন্নয়নের দিকে আগানোর জন্য যুবলীগের দায়িত্ব দিয়েছেন। আমি আপনার প্রশ্নে প্রথম কথাটি বলতে চাই যে পৌর মেয়র কেন আসতে চায় না। পৌর মেয়রের কারণ আমার বাড়ি হলো পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে, আমার ভাই একজন কাউন্সিলর। দুঃখের বিষয় যে আমাদের মুক্তারপুর 1, 2, 3 ওয়ার্ড থেকে 4 নম্বর ওয়ার্ড পর্যন্ত পৌরসভার কোনো এই প্রায় 10 বছর 2টা মেয়র গেছেন, উন্নয়নমূলক কাজের অগ্রাধিকার নেই। যেমন পানি লাইন 5 নম্বর ওয়ার্ড পর্যন্ত গিয়ে শেষ হয়েছে, 4, 5, 3, 2, 1 এরা পাই নাই। এটা আমার একটা অনেক প্রতিজ্ঞা যে আমি যদি মেয়র হই প্রথমে আমি পানি লাইন আমার এদিকে যেগুলো পাই না সেগুলো আমি সংস্কারের জন্য এবং পানি লাইন মধ্যে বাইরে করতে দেওয়ার চেষ্টা করব। তারপরে এবার বর্তমান মেয়র যিনি রয়েছেন তিনি কারেন্টের ব্যাপারটা দেখলে আপনারা দেখতে পারবেন যে আমাদের মুক্তারপুর ট্রাফিক মোড় পর্যন্ত গেছে কারেন্ট, কিন্তু প্রত্যেকটা লাইনের অল্প অল্প কারেন্ট দেওয়া হয়েছে, যেটা আপনার বিগত এপারে ব্রিজের এপারে যেটা আমরা বলে থাকি যে কারেন্টের এখানে ঘন 186টার মধ্যে 86টার মধ্যে 56টা বাংলা এদিকে, বাকি 26টা আমাদের এদিকে। কিন্তু আমাদের এদিকে ওয়ার্ড বেশি, আমাদের এদিকে আয়কর আমরা বেশি দিই। পুলিশ একাডেমি রয়েছে, ক্যারেক্ট করে দিয়েছে, আমরা এখানে উৎস করো পৌরসভাকে বেশি দিয়ে থাকি। কিন্তু আপনি কি মনে করেন যে আঞ্চলিক কোনো বৈষম্য করা হয়েছে? এটাও আমরা মনে করতে পারি যুব সমাজের সাথে যে আমাদের ওদিক থেকে আয়কর উৎস বেশি পৌরসভা পাই, কিন্তু কার্যক্রম দিক থেকে আমাদের ওইবার আমরা পাই না, অধিকার পাই না। রাস্তাঘাট, ট্রেন, আমাদের আগেও বক্তব্য বলেছে যে ট্রেন সংস্কার নেই। আমার ওদিকে প্রচুর ট্রেন রয়েছে, সারদা বাজারে একটা ব্যবসা প্রতিষ্ঠান, ওখানে ট্রেনের পানির কারণে আমরা ব্যবসা করতে পারি না, আমাদের জনগণ মানে একটা পানি জমে থাকে, তার উপরে সংস্কারের ব্যবস্থা নেই। ধন্যবাদ কাজী মাহমুদুল হাসান মামুন। এবার গোলাম কিবরিয়া বিপ্লব, আপনার কাছে একই প্রশ্ন হচ্ছে, আপনি নির্বাচন করে আগ্রহ প্রকাশ করেন কেন, আপনার দৃষ্টিতে চারঘাট পৌরসভার কী কী সমস্যা আছে, আপনি নির্বাচিত হলে প্রথম কোন সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করার চেষ্টা করবেন? ধন্যবাদ বরাবর থাকে এবং সর্বপ্রথম আমি সবাইকে এবং জায়গার পৌরবাসীকে আমার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি পারিবারিকভাবে একজন আওয়ামী লীগ ফ্যামিলির সন্তান।
ছাত্রলীগ জীবন 12 বছর অতিবাহিত। বিএনপি জামাত সরকারের শেষ দিকে আমার রাজনৈতিক পথ চলা, দীর্ঘদিন লড়াই আন্দোলন সংগ্রামে আমি প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছি, যার ফলে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সর্বপ্রথমে আমাকে রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেন। পরবর্তীতে আমার সাংগঠনিক তৎপরতার কারণে রাজশাহী জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হিসেবে আমাকে সংগঠনের দায়িত্ব দেন। তরুণ প্রজন্মের মানুষজন, তরুণ সমাজের মানুষজন আমাকে খুবই পছন্দ করে এবং এলাকার মানুষজন আমাকে খুবই পছন্দ করে। আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো সময় আগ্রহ প্রকাশ করিনি। আমার এলাকার মানুষজন সাতটা জায়গাতে যে বৈষম্য নিয়োগগুলো করে গিয়েছেন, বিশেষ করে পৌর মেয়র, সর্বপ্রথম পৌর মেয়র আহমদ সাহেবের পরবর্তীতে যে বৈষম্যগুলি সৃষ্টি হয়েছে, যে বৈষম্য সৃষ্টির কারণে আমাদের বৈষম্য বলতে আমরা দেখছি এলাকাবাসী, আপনারাও জানেন যে 1 কোটি টাকা কাজ আসলে 75 লক্ষ বিরোধীদের এবার অর্থাৎ এই 4 ওয়ার্ডে করা হয়েছে, আর মাত্র 25 লক্ষ সারদাতে করা হয়েছে। অথচ সারদার ভোটের মেজরিটি হচ্ছে আমাদের সারদায়, যা মোটামুটি প্রায় 5.5টা ওয়ার্ড বললে ভুল হবে। আসলে গঠন যেহেতু নাই থাকলে হয়তো ভালো হতো। তা আপনি কি মনে করেন যেরকম আঞ্চলিক বৈষম্য বা আঞ্চলিক মনোভাব থাকা উচিত? হ্যাঁ, এবার না, সেটা অবশ্যই থাকা উচিত না, এবং সেটাই আমরা আনোয়ার স্যারের যে নীতি ছিল সেই নীতিতে আমরা বলতে চাই যে চারঘাট পৌরসভায় কোনো বৈষম্য থাকা উচিত না। কেননা চারঘাট পৌরসভা আমাদের সকলে, তাই এখানে বিরোধীদের এই পার ওই পার বা পক্ষপাতিত্ব করে এই পৌরসভাকে ধ্বংসের জায়গাতে নামিয়ে দেওয়াই ভালো, আমি এটা মনে করি। এবং যদি আমি তখনই নির্বাচন করতে চাই, এখন আমি আমার কথা চালিয়ে যাচ্ছি, আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যদি আমাকে নমিনেশন দেয় এবং আমাদের চারঘাট বাংলা সংসদ সদস্য। ধন্যবাদ গোলাম কিবরিয়া বিপ্লব। এবং আমাদের একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, এখনই ফিরছি প্রিয় দর্শক, চোখ রাখুন পড়ার বার্তা। আমি মোহাম্মদ আব্দুল মজিদ প্রাণ। আমি গত 2011 সালে এই ভাইলপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ব্যাপক ভোটের মাধ্যম দিয়ে জনগণ আমাকে রায় দিয়েছে এবং আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি চেয়ারম্যান হওয়ার পর এলাকার ব্যাপক উন্নয়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছি পর্যন্ত। আমি যে সমস্ত উন্নয়ন করেছি তার মধ্যে প্রতিটা গ্রামে বিদ্যুতায়ন, রাস্তা এলাকার ব্যাপক উন্নয়ন, যেমন রাস্তাঘাট মেরামত বা পাকা রাস্তা। আমি প্রায় এলাকার সমস্ত রাস্তায় কার্পেটিং এর মাধ্যম দিয়ে পাকা রাস্তা করেছি, যেটার অবদান আমার মাননীয় এমপি বা আজকের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং ওনার সার্বিক সহায়তায় আমি এলাকায় এই রাস্তাঘাটগুলো, বিশেষ করে আমাদের ভাইলপুর ইউনিয়নের মেন রাস্তাগুলো পাকা করতে সক্ষম হয়েছি। আমি আমার লক্ষ্য প্রতিটা গ্রামে বিদ্যুতায়ন করা, এটার প্রায় শতভাগ আমি বিদ্যুতায়ন করতে পেরেছি। কিছু বাদ আছে যেটা প্রক্রিয়ার মধ্যে আছে, যেটা হয়তো আগামী 6 মাসের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হবে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার সার্বিক উন্নয়ন করার চেষ্টা করেছি টিআর কাবিকা বা বিভিন্ন মন্ত্রী মহোদয়ের স্পেশাল প্রজেক্টের মাধ্যম দিয়ে বা ওনার সহায়তায়। পানি নিষ্কাশনের জন্য ব্রিজ, কালভার্ট, ইউড্রেন নির্মাণ করেছি, যেটা এই প্রক্রিয়া এখন পর্যন্ত চলমান। শতভাগ স্যানিটেশন, আমার ইউনিয়নে প্রায় শতভাগ স্যানিটেশন করার লক্ষ্যে পর্যন্ত প্রায় 80 থেকে 90 ভাগ স্যানিটেশন করা সম্ভব হয়েছে, বাদ বাকিটা প্রক্রিয়াতে। পরিষদের কাজগুলোর মধ্যে বিশেষ করে আমরা যেগুলো করে থাকি, নাগরিক সনদপত্র, বিনামূল্যে নাগরিক সনদপত্র বিতরণ করে থাকি। ওয়ারিশান সার্টিফিকেট আমরা এখান থেকে বিতরণ করি, জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ আমরা এখান থেকে দিয়ে থাকি। তারপরেও ইউনিয়নের
জমি জমা সংক্রান্ত বিভিন্ন এলাকার যে সংগঠিত গোলযোগগুলো আমরা স্থানীয়ভাবে সালিসির মাধ্যম দেয়া মীমাংসা করার চেষ্টা করি। সর্বোপরি আগামী যে কয়েক মাস সময় আছে আমার আগামী নির্বাচন হওয়ার পূর্বে আমার যে মেয়াদ, এই মেয়াদের মধ্যে আমি এলাকার যেসব এলাকায় উন্নয়ন করার যেগুলো আমার প্রতিশ্রুতি আছে সেগুলো আমি আমার ওয়াদা মাফিক কাজ করবো ইনশাল্লাহ। যদি আমি আগামীতে আবার নির্বাচিত হতে পারি বা যদি আমি দলের নমিনেশন পাই আমি নির্বাচিত হতে পারি, বাদ বাকি যেগুলো আমার ওয়াদার কাজ আছে সেগুলো সমাপ্ত করবো ইনশাল্লাহ। আর আমি ভাইলপুর ইউনিয়নবাসীকে আহ্বান জানাবো, কারণ ইউনিয়ন পরিষদের ইনকাম বলতে, আয় উন্নয়ন বলতে তেমন কিছু নাই। নিজের উন্নয়ন নিজে করতে হলে সর্বপ্রথমে এই হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা একান্ত প্রয়োজন। তাই আমি ইউনিয়নবাসীর কাছে আকুল আবেদন, শতভাগ হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যে আপনারা আমাকে সহায়তা করবেন এবং নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করবেন। এবং হোল্ডিং ট্যাক্স পরিশোধ করলে আপনাদের যে অধিকার, সেই অধিকারগুলো আমরা আপনাদের কাছে সেই দায়িত্বগুলো পালন করতে শতভাগ চেষ্টা করব বা আমরা সক্ষম হব। পরিশেষে ধন্যবাদ জানাই ইউনিয়নবাসীর জনগণকে যে আমাকে এই এলাকা ভাইলপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করার জন্য, এবং আগামীতে যদি আমি আবার দলের নমিনেশন পাই বা প্রার্থী হই, আপনারা আগামীতে আমাকে আবার সার্বিক সহায়তা করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে সেবা করে সময় কাটাতে পারি বা আপনাদের সার্বিক এলাকার সার্বিক উন্নয়ন ঘটাতে পারি। তাই পরিশেষে ধন্যবাদ জানাই বড়াল বাত্রাকে, যিনি আমার এই প্রয়াসকে দেশের মানুষের সামনে তুলে ধরার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন বা প্রয়াস পাচ্ছেন। তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সুখবর সুখবর সুখবর, আর নয় রাজশাহী। এখন চারঘাটেই পাচ্ছেন স্বল্প খরচে উন্নত মানের চিকিৎসা, সুদক্ষ অভিজ্ঞ সার্জন ও ডাক্তারের তত্ত্বাবধানে আধুনিক যন্ত্রপাতি দ্বারা সকল প্রকার অপারেশন করা হয় স্বাস্থ্যসেবা ক্লিনিকে। এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন প্রকারের অপারেশন অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াই আপনার স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো পরামর্শ ও সেবা পেতে আজই যোগাযোগ করুন স্বাস্থ্যসেবা ক্লিনিক, পরিচালক মোহাম্মদ হাসিবুর রহমান, নাজিমউদ্দিন চৌধুরী মার্কেট, দ্বিতীয় ও তৃতীয় তলা, পশু হাসপাতালের সামনে, বাঘা রোড, চারঘাট বাজার, চারঘাট, রাজশাহী। মোবাইল 01-716-240090 অথবা 01-976-240090। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা আবার ফিরে এলাম গোলটেবিল বৈঠকের প্রত্যাশায়। আমি আবারও প্রথমেই ফিরে দিতে চাই জনাব আনোয়ার হোসেন। তিনি
চারঘাট পৌরসভার প্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো আমরা যেটা শুনছি সেটা হচ্ছে যে দলীয় ভিত্তিতে আগামী পৌর নির্বাচনটা হবে, বা পৌর নির্বাচন বলে কথা না, স্থানীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় ভিত্তিতে হবে। সেই ক্ষেত্রে আমি একই সঙ্গে দুটো প্রশ্ন করবো যে এই ব্যাপারে আপনার মতামত কি, এটা হলে ভালো হবে নাকি খারাপ হয় এটা, আর দল যদি আপনাকে নমিনেশন না দেয় তাহলে আপনি নির্বাচনে প্রার্থী হবেন কিনা? ধন্যবাদ। আসলে রাজনীতি একটা স্থবির জিনিস না, এটা গতিশীল জিনিস, এটা গতিশীল পদ্ধতি। বিশ্বের গণতান্ত্রিক দেশের মধ্যে এখন বাংলাদেশ একটা অন্যতম গণতান্ত্রিক দেশ। এই দেশে মানুষ গণতন্ত্রকামী, আমরা তো অবশ্যই। আমি এর জন্যই নির্বাচনে আরও বেশি চিন্তা ভাবনা এনেছি যে আমার বিগত কর্মকাণ্ড আমি অত্যন্ত সচ্ছলতার সাথে, অতীব নিরপেক্ষতার সাথে কাজ করেছি। যে আচার বিচার কর্মকাণ্ড সবটাকে একইভাবে আমি দেখেছি। এরপর যেগুলো ঘটেছে সেগুলো আমি তার সমালোচনা করতে চাই না, কারণ তারাও নির্বাচিত মেয়র ছিলেন, তারা তাদের কাজ করেছে, আমি আমার কাজ করেছি। তবে আমার স্প্রে এজেন্টই আরও বেশি, যে যেহেতু আমার কর্মকর্তা শুরু করেছিলাম সেগুলো আমার মানে মতামতভাবে, আমার ইচ্ছাকৃতভাবে বা আমার পছন্দ মতন আমি করতে পারিনি পরবর্তী সময় মেয়র না হওয়ার কারণে। এবং আমি এখনও দেখছি যে ওই সমস্ত এলাকায় 9টি ওয়ার্ডে কাজের বেশ বৈষম্য আছে, এটা ঠিক, এটা দেখাশোনার ব্যাপার আছে। তবে আমি একেবারে নিরপেক্ষ থেকে এবং সব ওয়ার্ডকে সমমর্যাদা দিয়ে তার উন্নয়নের জন্যই নির্বাচন করি, কারণ পৌরসভার মানুষ সবাই আমার। আর মনোনয়নের যে বিষয়টা, এটা আমি চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি, দীর্ঘদিন সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। চারঘাট বাঘা যখন একত্র ছিল তখন আমি রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি, রাজশাহী জেলা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সেই সময় আমি আমার জেলা, বিশেষ করে আমার চারঘাট বাঘা বিভিন্ন স্থানে আমি বিভিন্ন কাজে গেছি আমাদের নেতাদের সাথে নিয়ে। আর এখন আমাকে নির্বাচন না দেওয়া হলে আমি কী করবো, প্রশ্নই উঠে না, কারণ আমার তো মনোনয়ন দেওয়াই হবে। আমার কার্যকলাপ, আমার পরিকল্পনা, মানুষের সাথে আমার সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান, এতে আমাকে মনোনয়ন না দিয়ে আমার দলের হবে বিকল্প কোনো পথ থাকে না। আপনি যেহেতু প্রথম মেয়র ছিলেন, আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন থাকবে যে সুশাসনের অন্যতম প্রধান শর্ত হল স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ। তো আপনি যখন দায়িত্ব পালন করেছেন মেয়র হিসাবে, তখন এই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ, পরিকল্পনা গ্রহণ করা, পরিকল্পনা বাস্তবায়ন করা, এই ক্ষেত্রে কতটা স্বচ্ছতা, জবাবদিহিতা ছিল এবং কতটা জনগণের অংশগ্রহণ ছিল? আমি তো আমার পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে বেশ কিছু যারা গণ্যমান্য মানুষ আছে, যারা উন্নয়নের চিন্তা করেন, তাদের সাথে মত বিনিময় করেছি, তাদের আমার অফিসে ডেকেছি, পরামর্শ নিয়েছি। এবং বিশেষ করে যখন আমি পৌরসভা কার্যালয়টা কোথায় করলে ভালো হয়, এমনি একটা টানা হেসে করেছিলাম প্রথমে। পরবর্তীতে আমি সবাইকে নিয়ে বারবার বিভিন্ন আমাদের এলাকার বিভিন্ন মুরব্বী, বিভিন্ন জ্ঞানীগুলি জনকে সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা নিজেও বলবেন এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে, কারণ এখন যে জায়গায় পৌরসভা কার্যালয় আছে, হ্যাঁ, সেটা আমি করেছি এবং আমি উদ্বোধন করে গেছি। হ্যাঁ, এবং এই জায়গাটা আমার মনে হয় একেবারেই মিডিল জায়গা এবং সবার যাতায়াত যোগাযোগের জন্য অত্যন্ত একটা সুন্দর জায়গা হয়েছে। ধন্যবাদ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। এবার আরও বিপুল আলীর কাছে একই প্রশ্ন নিয়ে, সেটি হচ্ছে যে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে দলীয় ভিত্তিতে নির্বাচন হবে স্থানীয় সরকার, সেক্ষেত্রে আপনার মতামত কি? এবং আপনি যখন দায়িত্ব পালন করেছেন মেয়র হিসাবে, তখন কতটা স্বচ্ছতা, কতটা জবাবদিহিতা, কতটা জনগণের অংশগ্রহণমূলক ছিল? আমি আমার মেয়াদকাল পর্যন্ত যে দায়িত্ব পালন করেছি, তার মধ্যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি
বাজেট ঘোষণা থেকে শুরু করে জনগণের অংশগ্রহণমূলক এবং জনগণের আশা প্রত্যাশা এবং জনগণের কাছে জবাবদিহিতামূলক বিভিন্ন কার্যক্রম রয়েছে। এবং আমরা যখন একটা বাজেট তৈরি করি তখন 9টা ওয়ার্ডে সম্ভাব্য যারা জ্ঞানী গুণী মানুষ, সুশীল সমাজের মানুষ বা সামাজিক মানুষ, তাদেরকে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে আমরা বাজেট তৈরি করি এবং এই বাজেটটা আমরা সর্বোপরি পৌরসভার সকল মানুষকে নিয়ে ঘোষণা করি এবং সেখানে জবাবদিহিতা করার সুযোগ তৈরি করা থাকে। সেখানে যেভাবে প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর এবং যার পরামর্শমূলক যে বক্তব্য থাকে যাটা ভালো হয়, মনে হয় যে এই পৌরসভার জন্য এটা ভালো কিছু হবে, তার পরামর্শটা পৌরসভার জন্য অত্যন্ত মানে গ্রহণযোগ্য পরামর্শ, সেটা আমরা গ্রহণ করে থাকি এবং গ্রহণ করে পরবর্তীতে আমরা আবার জনগণের মতামত এবং পরামর্শের ভিত্তিতেই আমরা আবার নতুন করে বাজেটকে না। অবশ্যই আমি চাই যে পৌরবাসীর যে বাজেট পরিকল্পনাগুলো অন্তত জনগণের সাথে জনগণের অংশগ্রহণ গ্রহণমূলক এবং জনগণের মতামতের ভিত্তিতেই করা উচিত এবং সেটা ওপেন, বাজেটটা ওপেন ঘোষণা করা উচিত। জনগণের বোঝা উচিত, জনগণের জানানোর দায়িত্ব কর্তব্য নেবে এবং জনগণও সেটা বুঝে নেওয়ার দায়িত্ব কর্তব্য জনগণ। এতে সবার একটা যে সমন্বয় থাকে, সবার মধ্যে আন্তরিকতা থাকে এবং জানাশোনা থাকলে তারা এটাকে মানে পৌরসভার উন্নয়ন বলেন, পৌরসভার সেবামূলক কাজগুলো বলেন, জনগণ আমাদের সাথে বেশি আন্তরিকতা এবং আমাদের সাথে সম্পৃক্ততা গড়ে তুলতে হবে। ধন্যবাদ বিপুল আলী। আনিসুর রহমান আছেন, যদি আপনি রাজনীতি করেন, রাজনীতি আরেকটা প্রশ্ন করেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীকী নির্বাচনের বিষয়টা কি। আমি মনে করি যে আসলে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীকী নির্বাচনটা সরকার কি মনে করছে আমি জানি না, বা চিন্তা ভাবনা করে করেছে প্রতীকী নির্বাচনের আমি ঠিক জানি না, তবে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক ছাড়াই নির্বাচনটা হওয়া উচিত। কারণ যে জনগণ তাদের এই নির্বাচনটাকে জনগণ সবসময় মনে করে যে পাশে পাবো এরকম একটা মানুষকে দল নির্বিশেষে তারা বেছে নেয় কাছে, সেই বাঁচার সুযোগটা থেকে আমার মনে হয় বঞ্চিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আনিসুর রহমান আছেন, আমরা সবাই রাজনীতি করছি, কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে হয়তো কমিউনিটি থাকে অনেকে। আপনি সেরকম একজন মানুষ, আপনি তো রাজনৈতিক দলের সদস্য নন বলে আমি জানি। তো সেই ক্ষেত্রে সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে, দলীয় প্রতীকে হবে। সেই ক্ষেত্রে আপনার মতামত কি? আপনাকে ভালো মনে করছেন নাকি খারাপ মনে করছেন? এটা হলে কি হবে, উপকার কি হবে? প্রথমে আমার আর যেহেতু এখানে সাধারণ জনগণ নাই, এখানে কোনো প্রশ্ন নেই, জাস্ট একটা ঘরোয়া পরিবেশে একটা পরিবেশ পত্রিকা দর্শক শুনতে পাবে। এখানে বিষয়টা হলো যে বর্তমান সরকারের যে টেকসই উন্নয়ন, যে একটা মানে বাংলাদেশকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনাটা করছে এবং বাজেটগুলো অবশ্যই সেই নিরিখে আসে, তাহলে আমাদের কাজ করতে হবে কি? কেউ কখনোই কিন্তু কোনো সরকারকে ওভারটেক করে কোনো কাজ করতে পারে। সুতরাং পৌরসভায় যদি মেয়র আমি নির্বাচিত হই, তাহলে সরকারকে সঙ্গে করে সেভাবে আমাকে আগাতে হবে এবং সেভাবে কাজ বের করে নিয়ে আসতে হবে এবং সেই সমস্ত জনগণের যে সমস্ত কাজ, সেই কাজগুলোর পাশে থাকতে হবে। পাশে থাকাটা হলো বড়। আর এখানে আমি আর একটা বিষয় বলছি, সেটা হলো যে আর একটা বিষয় আসলে যে চারঘাট আর সারটাকে একটা মানে বিভক্ত করে দেওয়া হবে, যে নদীকে বেশি কাজ হয় না, এদিকে বেশি কাজ হয়, আবার নদীকে বেশি কাজ হয় এদিকে। এই যে এরকম একটা সমস্যা, আমি মনে করি যে এই ধরনের সমস্যা নিয়ে কারো মানে পলিটিক্স আসা উচিত নয়, কারণ বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর একটা আমরা জিনিস দেখছি যে সেটা হলো যে আমাদের পৌর ভবনটাও কিন্তু নদীর ওই পাশে। তাহলে যদি এরকম বৈষম্য হয়, তাহলে সেক্ষেত্রে আমার উচিত যে সাধারণ জনগণেরও পৌরসভাকে ঘেরাও করা উচিত যে কি জন্য আমাদের এখানে কাজ হচ্ছে না। আর অবশ্যই জবাবদিহিতা যেটা থাকতে হবে, কিন্তু বিগত সময়ে আমরা লক্ষ্য করে দেখেছি যে রাস্তার কাজ হোক কিংবা যে কাজ হোক সেখানে কোনো জবাবদিহিতা থাকে না। ইভেন এখন যে কাজটা চলছে আমি দেখছি যে এখানে কোনো জবাবদিহিতা নেই। কাজটা কীভাবে হচ্ছে, কোন কাজে কীভাবে দেওয়া হবে, এখানে কে শেয়ার করে। তাহলে সাধারণ মানুষকে যদি তথ্যটা দেওয়া না হয়, যেখানে সরকার বলছে যে তথ্যটা সবার জন্য প্রয়োজনীয় এবং
কিন্তু সেই তথ্যটা আমরা সাধারণ যে কাজ সেখান থেকে আমরা পাচ্ছি না। ধন্যবাদ আনিসুর রহমান আছেন। এবার আসবো কামুদ্দিনের কাছে একই প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে যে সরকার আমরা শুনতে পাচ্ছি সরকার দলীয় ভিত্তিতে ইসলামী সরকার নির্বাচন করবে। এক্ষেত্রে আপনার মতামত কি ইতিবাচক হবে নাকি নেতিবাচক হবে? এবং যদি দলীয় ভিত্তিতে নির্বাচন হয় এবং দল যদি আপনাকে মনোনয়ন না দেয়, সেই ক্ষেত্রে আপনি নির্বাচন করবেন নাকি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন? দুটো প্রশ্ন একসাথে করবেন। ধন্যবাদ। প্রথম প্রশ্ন হলো যে দলীয় ভিত্তিতে নির্বাচনটা আপনি কিভাবে সরকার এখন ঘোষণা করেনি, আমাদের করতে পারে। যদিও সরকার ঘোষণা করেনি বা এটা ফাইনাল এখনো না, তদুপরি আমরা লক্ষ্য করছি যে এটা দলীয় প্রতীকে নির্বাচন করার জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। সেহেতু আমি মনে করি এটা স্থানীয় সরকার নির্বাচন, এখানে সাধারণ জনগণ ভোট দেয়। সাধারণ জনগণ কিন্তু দলীয় প্রতীকে ভোট দিতে অন্তত এই স্থানীয় সরকার নির্বাচন চায় না, এই জন্যে যে আমরা স্থানীয়ভাবে পাশাপাশি একই এলাকায় অনেক প্রার্থী হই। এখানে আমাদের বিভিন্ন দলের যেমনি আমি বিএনপি করি, আমার আত্মীয় স্বজন আওয়ামী লীগ করে, তারা হয়তো আমার আত্মীয় স্বজন হিসাবে, আমার বন্ধু বান্ধব হিসাবে, প্রতিবেশী হিসাবে আমাকে ভোট দিতে পারে। কিন্তু যখন দলীয় প্রতীকে নির্বাচন হবে তখন তাদের একটু বাধা মনে হবে। তদ্রূপ আমার বিএনপির ক্ষেত্রেও এই অবস্থা। তা আমি মনে করি এই নির্বাচনটা একেবারে নির্দলীয়ভাবে যদি হয় তাহলে আমার মনে হয় ভালো হয়। আরেকটা হচ্ছে যে আপনি প্রশ্ন করেছেন যে দলীয় যদি মনোনয়ন, এখানে দলীয় মনোনয়নের একটা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের বিষয় থাকে না। তদুপরি স্থানীয়ভাবে আমাদের দলগুলা মানে এটা যদিও প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক একটু মনোনয়ন দিয়ে থাকেন। আমি মনে করি যে আমি এই পৌরসভার এবং যখন ইউনিয়ন ছিল তখন থেকে আমি এই রাজনীতির সাথে জড়িত এবং দীর্ঘদিন এই রাজনীতি করছি, সেই হেতু আমাকে দল নমিনেশন দিবে। আর যদি না দেয় সেটা একটা বিবেচ্য বিষয়, তবে দলের সিদ্ধান্ত মেনে নিব, এটাই আশা। ধন্যবাদ মোহাম্মদ কামুদ্দিন। এবারে ইকরামুল হক, আপনাকেও একই প্রশ্ন আমি করছি, সেটা হচ্ছে যে দলীয় ভিত্তিতে নির্বাচন হলে এটা এলাকার জন্য ভালো হবে নাকি খারাপ হবে, ইতিবাচক নাকি নেতিবাচক, এটার ব্যাপারে আপনার মতামত, এবং দল যদি আপনাকে নমিনেশন না দেয় সেই ক্ষেত্রে আপনি নির্বাচন করবেন নাকি নির্বাচন থেকে সরে যাবেন? ধন্যবাদ ভাই। আসলে আমাদের সরকার বর্তমান স্থানীয় সরকারের নির্বাচনের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি এটা অত্যন্ত সঠিক এবং সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে। এই জন্যই আমি বলবো যে আমরা যে জায়গা থেকেই কথা বলি না কেন, সরকার যে সমস্ত প্রার্থী আমরা নির্বাচিত করি বা নির্বাচন করি, আমরা বিগত দিনে দেখেছি আমার অভিজ্ঞতা থেকে যে আমরা যখন একজন মেয়র প্রার্থীকে আমরা নোটিশ দিই স্থানীয়ভাবে, অবশ্যই আমাদের এলাকার সাধারণ ভোটার বা আমাদের এলাকার যে সমস্ত মানুষ তারা বিভ্রান্তির মধ্যে পড়ে থাকে। আমি দেখেছি বিগত দিনে আমরা দল থেকে একজনকে নোটিশন দিয়েছি, আমার দলের লোকজন সেদিকেই অবস্থান করছে এবং তারা দলের মানুষকে ভোট দিয়েছে। সেই ক্ষেত্রে পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রে আপনারা দেখবেন যে ইন্ডিয়া বা অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্র আছে সেখানে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে হয় এবং সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা 100% সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। আর দল যদি আমাকে অনুসরণ দেয় এই বিষয়ে আমি বলতে চাই যে আমি 100% আশাবাদী যে আমি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিগত দিনে আপনারা ইতিমধ্যে পত্রিকায় দেখেছেন আমি সেনাবাহিনীর পুলিশ এবং বিভিন্ন সময় আন্দোলন করতে গিয়ে আমি অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছি। সেই দিক থেকে বিবেচনায় আমি 100% আশাবাদী দল আমাকে অনুসরণ দেবে। আর তথাপি যদি অনুসরণ না দেয় আমার এলাকার মানুষকে সঙ্গে নিয়েই আমি পরবর্তী সময়ে সে সিদ্ধান্ত নিব। ধন্যবাদ। ধন্যবাদ ইকরামুল হক। কাজী মাহমুদুল হাসান মামুন, আপনাকেও এই একই প্রশ্ন করবো যে দলীয় ভিত্তিতে নির্বাচনটা করে আপনার মতামত, দল যদি আপনাকে নমিনেশন না দেয় সেক্ষেত্রে আপনি নির্বাচন করবেন? ধন্যবাদ। দলীয় সরকার, আমাদের সরকার যেটা দায়িত্ব বলেছেন যে দলীয় প্রতীকে ভোট, সেটা আমিও একমত যে প্রতীকে ভোট হলে এটা ভালো হবে। এই কারণে ভালো হবে যে এতে আমাদের দলীয় যারা নেতারা নেত্রী কিন্তু অনেকেই চাচ্ছেন নমিনেশন,
সেক্ষেত্রে হয়তো বা একজন পাবেন, একজন পাইলে কোনটা ভালো হবে, সবাই আমরা একসাথে কাজ করতে পারবো। আমি পাই বিধায় অন্য কেউ পাবো, আমাদের দলের মানে সংঘবদ্ধ থাকবে, এটা একটা ভালো দিক। এবং রাজনৈতিক বিষয় দিক থেকে এবং গণতান্ত্রিক বিষয় দিক থেকে এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে সরকার, এটা মনে করবো। আর ভোট করার বিষয় যেটা বলছি, যে যদি দলীয় নমিনেশন না দেয় সেক্ষেত্রে প্রশ্নই আসে না, কারণ দলীয় এখানে আমাদের রাষ্ট্র প্রতিনিধি রয়েছেন, তার নির্দেশেই অথবা জেলা আওয়ামী লীগের নির্দেশে থানা আওয়ামী লীগের যেটা সিদ্ধান্ত নেবে, আমি আশা করি যে আমি যুব উন্নয়নের জন্য যখন করতে পারবো, আশা ব্যক্ত রাখতে পারি যে আমি আমাকে দিবেন ইনশাআল্লাহ। যদি না দেয় সেক্ষেত্রে তাদের সিদ্ধান্ত আমি মেনে নেব। ধন্যবাদ কাজী মাহমুদুল হাসান মামুন। আমি গোলাম ক্রিয়া বিজ্ঞপ্তি অন্য একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে কাজী মাহমুদুল হাসান মামুন কিন্তু বললেন যে পররাষ্ট্রমন্ত্রী বা জেলা কমিটি বা উপজেলা কমিটি যাকে নমিনেশন দেবে সে নির্বাচন করবে। এটা হচ্ছে পৌরসভা নির্বাচন। আপনি কি মনে করেন পৌরসভা নির্বাচন কি পৌর এলাকার নেতারা ঠিক করে দেওয়ার কথা, পৌরের লোকজন বা ওয়ার্ডের নেতারা ঠিক করে দেবে, নাকি মন্ত্রী বা এমপি বা অন্য কেউ ঠিক করে দেবে? কোনটা হলে ভালো, কোনটা হওয়া উচিত? আসলে দলীয় প্রক্রিয়া করলাম যে বিষয়টা, পৌরসভা নির্বাচন কেন্দ্রে যদি বিষয়টা হয়, বিগত দিনে আমাদের দেখবেন যে পৌরসভার মনোনয়ন সাধারণত উপজেলা আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগ এবং স্থানীয় যদি এমপি থাকে, তাহলে সমন্বিতভাবে একটি পরিবেশ মানে তৈরি করার মাধ্যমে কিন্তু একটা স্বাধীনভাবে একটা সিদ্ধান্ত আছে যে কাকে মনোনয়ন দেওয়া যায়। পৌরসভার মতামত কোনো গুরুত্ব নাই, এখানে নেতারা যেটা ঠিক করতে হবে সেটাই না, নেতারা অবশ্যই নেই, তৃণমূলের অবশ্যই তো তাদের মতামত নেবেই। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সদস্য তৈরি বা নেতাকর্মী ওয়ার্ড পর্যায়ে আপনাদের বাইরে অনেক রকমের নেতৃত্ব থাকে, তাদেরকে সমন্বিতভাবে নিয়ে একটা আলাপ আলোচনা করার মাধ্যমে তো নেতৃত্ব অবশ্যই সিদ্ধান্ত নেবে। সেটা তো হওয়া উচিত, তাই না? দলীয় মনোনয়ন এর মধ্যে যে জিনিসটা সরকার যে জিনিসটা সিদ্ধান্ত নিয়েছে, আমি সে বিষয়ে বলতে চাই যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অবশ্যই আমাদের সকলকে সাধুবাদ জানানো উচিত। কেননা আপনার প্রত্যেকটি নির্বাচনে আপনি দেখবেন যে ঠিক দলীয় ফর্মে কিন্তু ভোট হয়। বারংবার বিগত দিনে যদি নির্বাচন যদি আপনি স্থানীয় ক্ষেত্রে যদি দেখতে চান, দেখবেন যে আওয়ামী লীগের ক্যান্ডিডেট মনোনয়ন দিচ্ছে, একটা সিলেকশন করছে, করার পরে নেতাকর্মীকে নামে দিচ্ছে, বিএনপি ঠিক সেভাবে করছে, পর্যায়ক্রমিকভাবে এভাবেই কিন্তু হয়। তাহলে এতে করে যে জিনিসটা হবে যে প্রত্যেকটা দলের দায়বদ্ধ থাকবে, অর্থাৎ যে মেয়র থেকে আসবে সেই দলের মেয়রের কাছ থেকে একটা দলের একটা ইয়ে থাকবে, আপনার জবাবদিহিতা থাকবে। তো সেই ক্ষেত্রে অনেক ভালো হবে। এবং এখানে একটা অপশন রাখা আছে, যদি মনে হয় যে না আমি দলের প্রার্থী হবো না, যদি অন্যভাবে যদি কেউ চিন্তা ভাবনা করে, সেক্ষেত্রে তো সেই শব্দ তোমাকে হতে পারে। ধন্যবাদ, তাকে অবশ্যই দিবে। ধন্যবাদ গোলাম ক্রিয়া বিজ্ঞপ্তি। আমাদের সময় হলে আরেকটা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। দর্শক চোখ রাখুন পড়াল বাংলার পর্দায়। সুখবর সুখবর সুখবর, আর নয় রাজশাহী। এখন চারঘাটেই পাচ্ছেন স্বল্প খরচে উন্নত মানের চিকিৎসা, সুদক্ষ অভিজ্ঞ সার্জন ও ডাক্তারের তত্ত্বাবধানে আধুনিক যন্ত্রপাতি দ্বারা সকল প্রকার অপারেশন করা হয় স্বাস্থ্যসেবা ক্লিনিকে। এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন প্রকারের অপারেশন অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াই আপনার স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো পরামর্শ ও সেবা পেতে আজই যোগাযোগ করুন স্বাস্থ্যসেবা ক্লিনিক, পরিচালক মোহাম্মদ হাসিবুর রহমান, নাজিমউদ্দিন চৌধুরী মার্কেট, দ্বিতীয় ও তৃতীয় তলা, পশু হাসপাতালের সামনে, বাগা রোড, চারঘাট বাজার, চারঘাট, রাজশাহী। মোবাইল 01-716-240090 অথবা 01-976-240090। আমি মোহাম্মদ আব্দুল মজিদ প্রাণ,
আমি গত 2011 সালে এই ভাইলকপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ব্যাপক ভোটের মাধ্যম দিয়ে জনগণ আমাকে রায় দিয়েছে এবং আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি চেয়ারম্যান হওয়ার পর এলাকার ব্যাপক উন্নয়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছি পর্যন্ত। আমি যে সমস্ত উন্নয়ন করেছি তার মধ্যে প্রতিটা গ্রামে বিদ্যুতায়ন, রাস্তা এলাকার ব্যাপক উন্নয়ন, যেমন রাস্তাঘাট মেরামত বা পাকা রাস্তা। আমি প্রায় এলাকার সমস্ত রাস্তায় কার্পেটিং এর মাধ্যম দিয়ে পাকা রাস্তা করেছি, যেটার অবদান আমার মাননীয় এমপি বা আজকের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং ওনার সার্বিক সহায়তায় আমি এলাকায় এই রাস্তাঘাটগুলো, বিশেষ করে আমাদের ভাইলকপুর ইউনিয়নের মেন রাস্তাগুলো পাকা করতে সক্ষম হয়েছি। আমি আমার লক্ষ্য প্রতিটা গ্রামে বিদ্যুতায়ন করা, এটার প্রায় শতভাগ আমি বিদ্যুতায়ন করতে পেরেছি। কিছু বাদ আছে যেটা প্রক্রিয়ার মধ্যে আছে, যেটা হয়তো আগামী 6 মাসের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হবে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার সার্বিক উন্নয়ন করার চেষ্টা করেছি টিআর কাবিকা বা বিভিন্ন মন্ত্রী মহোদয়ের স্পেশাল প্রজেক্টের মাধ্যম দিয়ে বা ওনার সহায়তায়। পানি নিষ্কাশনের জন্য ব্রিজ, কালভার্ট, ইউড্রেন নির্মাণ করেছি, যেটা এই প্রক্রিয়া এখন পর্যন্ত চলমান। শতভাগ স্যানিটেশন, আমার ইউনিয়নে প্রায় শতভাগ স্যানিটেশন করার লক্ষ্যে পর্যন্ত প্রায় 80 থেকে 90% স্যানিটেশন করা সম্ভব হয়েছে, বাদ বাকিটা প্রক্রিয়াধীন। পরিষদের কাজগুলোর মধ্যে বিশেষ করে আমরা যেগুলো করে থাকি, নাগরিক সনদপত্র, বিনামূল্যে নাগরিক সনদপত্র বিতরণ করে থাকি। ওয়ারিশান সার্টিফিকেট আমরা এখান থেকে বিতরণ করি, জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ আমরা এখান থেকে দিয়ে থাকি। তারপরেও ইউনিয়নের জমি জমা সংক্রান্ত বিভিন্ন এলাকার যে সংগঠিত গোলযোগগুলো আমরা স্থানীয়ভাবে সালিসির মাধ্যম দেয়া মীমাংসা করার চেষ্টা করি। সর্বোপরি আগামী যে কয়েক মাস সময় আছে আমার আগামী নির্বাচন হওয়ার পূর্বে, আমি আর যে মেয়াদ, এই মেয়াদের মধ্যে আমি এলাকার যেসব এলাকায় উন্নয়ন করার যেগুলো আমার প্রতিশ্রুতি আছে, সেগুলো আমি আমার ওয়াদা মাফিক কাজ করবো ইনশাল্লাহ। যদি আমি আগামীতে আবার নির্বাচিত হতে পারি বা যদি আমি দলের নমিনেশন পাই, আমি নির্বাচিত হতে পারি, বাদ বাকি যেগুলো আমার ওয়াদার কাজ আছে সেগুলো সমাপ্ত করবো ইনশাল্লাহ। আর আমি ভাইলকপুর ইউনিয়নবাসীকে আহ্বান জানাবো, কারণ ইউনিয়ন পরিষদের ইনকাম বলতে, আয় উন্নয়ন বলতে তেমন কিছু নাই। নিজের উন্নয়ন নিজে করতে হলে সর্বপ্রথমে এই হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা একান্ত প্রয়োজন। তাই আমি ইউনিয়নবাসীর কাছে আকুল আবেদন, শতভাগ হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যে আপনারা আমাকে সহায়তা করবেন এবং নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করবেন। এবং হোল্ডিং ট্যাক্স পরিশোধ করলে আপনাদের যে অধিকার, সেই অধিকারগুলো আমরা আপনাদের কাছে সেই দায়িত্বগুলো পালন করতে শতভাগ চেষ্টা করব বা আমরা সক্ষম হব। পরিশেষে ধন্যবাদ জানাই ইউনিয়নবাসীর জনগণকে যে আমাকে এই এলাকা ভাইলকপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করার জন্য, এবং আগামীতে যদি আমি আবার দলের নমিনেশন পাই বা প্রার্থী হই, আপনারা আগামীতে আমাকে আবার সার্বিক সহায়তা করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে সেবা করে সময় কাটাতে পারি বা আপনাদের সার্বিক এলাকার সার্বিক উন্নয়ন ঘটাতে পারি। তাই পরিশেষে ধন্যবাদ জানাই বড়াল বাত্রাকে, যিনি আমার এই প্রয়াসকে দেশের মানুষের সামনে তুলে ধরার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন বা প্রয়াস পাচ্ছেন। তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
এসেছিলাম গোলটেবিল বৈঠকে প্রত্যাশায় যারা সম্ভাব্য প্রার্থী হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যারা এখানে এসেছেন তারা 3 দিন করে সময় পাবেন বা 2 দিন হলে আরো ভালো হয়। প্রত্যেকেই আপনারা নিজেদের বক্তব্য বাস্তব মানে পৌরবাসীর সম্পর্কে পৌরবাসীদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনারা দেবো। আমি প্রথমে তরুণদেরকে কিছু করে আগে দিতে চাচ্ছি। ভোটার উদ্দেশ্যে বা পৌরবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলা হয়। ধন্যবাদ। আমি আমার পৌরবাসীকে জানাই আমার আগামী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে যে আয়োজন আছে তাদেরকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের প্রতি সবসময় আশ্বাসী এবং আপনারা আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে পেয়েছেন, বিশেষ করে খেলাধুলা, তারপর সংস্কৃতি, অগ্রগতি, বিশেষ করে খেলাধুলায় আমার কাছে এসে আজকে মতো কেউ ভুলে যায় অন্তত তার কাছে বিগত 16 বছরের ভিতরে কেউ ভুলে যায়। এখানে আমি যেমন গার্ডি থেকে শুরু করে বিভিন্ন সময় বল ব্যাট ইত্যাদি, কিন্তু আমি কোনো প্রোগ্রামে কিন্তু প্রধান অতিথি কিংবা সামান্য মানে অতিথি এটা হওয়ার জন্য আমি সৌভাগ্য হয়তো পেয়েছি, কিন্তু সেটা আমি গ্রহণ করি। তো তরুণদের কাছে আমার অনেক বেশি পাওয়া পাওয়া, আর তাছাড়া সাধারণ মানুষ যারা আছে তারাও ভালোভাবে জানেন যে শিক্ষাক্ষেত্রে আমার একটা বড় ভূমিকা আছে। কারণ তার কাছে শিক্ষার যে একটা পরিবেশ, যেমন আমি আমার এলাকার কথা বলি যে আমার এলাকায় যদি আমি দেখি তাহলে দেখবো যে সেখানে দেখা যাচ্ছে যে অনেক ছাত্রছাত্রী তারা একটা মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, অথচ দেখা যাচ্ছে যে তাদের বাবা মা কিন্তু স্কুল পর্যন্ত দেয়। মানে লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু আমি একটা অনেক বড় ভূমিকা রেখেছি। তো আমি আশা রাখবো যে আমার সেই সমস্ত ছাত্রছাত্রীরাও আমাদের দোয়া রাখবেন এবং আমার যে সমস্ত মা বোনেরা আছেন তারা জানেন যে চারঘাটের জন্য বিশেষ করে আমি এবং আমার বাবাও কিন্তু এই চারঘাটে আজীবন থেকে গেছেন, কিন্তু উনিও নিজে কোনো কিছুই করতে পারেননি। এবং আমি নিজে একজন মানে এতগুলো লেখাপড়া করার পরেও আমি কিন্তু এইচএসসি উভয়টাতে দেখা যাচ্ছে যে আমি সেন্টার ফার্স্ট এবং মাস্টার্স আমার স্ট্যান্ড করা আছে, আমি এমবিএ করেছি আইবিএস থেকে। এত কিছুর পরেও কিন্তু আমি দেশে এখন পর্যন্ত আছি এবং আমাকে কি বলতে পারবে না যে আমি কোনো মানুষের ক্ষতি করেছি। ধন্যবাদ। আমি মানুষের পাশে সবসময় থেকে উন্নয়নমূলক কাজ করে যেতে চাই। এই প্রত্যাশায় পৌরসভার সবাইকে আমি জানাই আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ। যাচ্ছেন এবারে গোলাম কিবরিয়া বিপ্লব আন্তর্জাতিক মানে ভোটারদের উদ্দেশ্যে আমি চারঘাট পৌরবাসীকে এটাই বলতে চাই যে আমরা 3-3 আমরা মেয়র দেখেছি। প্রথম অবস্থায় ছিলেন আমাদের সৌদিও স্যার, জনাব আনোয়ার হোসেন আহমদ স্যার, এবং পরবর্তী ছিলেন জাকির ইসলাম বিপুল ভাই, এবং এবারে রাহিমুল আছেন আমাদের নাগি স্যার। আমি 3জনকেই নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই সকলেই বলবো, কেননা প্রথম অবস্থাতে আনোয়ার স্যার যেভাবে কষ্ট করে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট সহ অন্যান্য যে হতে সুন্দরভাবে উন্নয়ন করেছে, খুব ভালোভাবে ভালো কাজ করেছে। সবচেয়ে ভালো একটা দিক যেটা ছিলেন সেটা হচ্ছে বৈষম্য কোনোভাবে করেন নাই, এবং পরবর্তীতে বিপুল ভাই আর সাথে কিছুটা কাজ করলেও কিছু ঘাটতি থেকে গেছে, দেখা গেছে যে বৈষম্যের যে একটা জায়গা আছে সেটা থেকে গেছে। আমি পৌরবাসীকে এটাই বলতে চাই যে আমরা নাগরিক হিসেবে, আমি এখন নিজেও পৌরবাসীর নাগরিক, সেহেতু আমি নিজে প্রত্যাশা করি যে পৌরসভার সকল নাগরিক সুযোগ সুবিধা সমভাবে। তাই আমি পৌরবাসীর কাছে আহ্বান রাখতে চাই যে অবশ্যই আমরা বৈষম্যমূলকভাবে যাতে একটি পৌরসভা সামনের দিনে আমরা পাই, সেটাতে আমরা দল মতের বাইরেও আমরা একটা সার্বিকভাবে এলাকার উন্নয়নের জন্য আমরা একটা চিন্তা করব। ধন্যবাদ গোলাম কিবরিয়া বিপ্লব। কাজী মাহমুদুল হাসান মামুন। ধন্যবাদ আমার কথা বলার জন্য। আমি জনগণের কাছে একটা দাবি করতে চাই যে আমি জনগণের জন্য আসি থাকবো, জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই। এই জন্য আমি জনগণের সর্বস্তরে মানুষের কাছে আমি দোয়া চাই, তারা আমাদের দোয়া করবেন। শুধু মেয়র হিসাবে নয়, আমি পৌরবাসীর জনগণের একজন মানুষ হিসাবেও আপনাদের কাছে দোয়া প্রার্থী দোয়া করবেন। আর যেটা কথা এসছে যে পৌর মেয়র বিষয়ে বৈষম্যের বিষয়টা অনেকে বলছে, আমি যদি মেয়র হতে পারি তাহলে বৈষম্য দূর করতে চাই। আর আমার এলাকায় চারঘাট পৌরসভায় অনেক হিসাব ব্যক্তি রয়েছে, হিসাব সেবনকারী, হিসাব বিক্রয়কারী, আমি সেগুলো প্রতিকার করতে চাই। প্রথম
যে আমাদের এই যুব সমাজ এর সাথে যাতে আসক্ত না হয় এবং পাশাপাশি যুব সমাজকে খেলাধুলা শিক্ষিত দিক থেকে দিক থেকে পৌরসভার উন্নয়নে যা যা করা দরকার তার জন্য পৌরবাসী সবাইকে সহযোগিতা চাই এই আশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ কাজী মাহমুদুল হাসান মামুন। আমাদের আমি প্রথমেই আমার প্রবাসীকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমি প্রবাসী সমস্ত জনগণকে বলতে চাই যে আমি একজন বুদ্ধিমান মানুষ। জানেন যে আমি জন্মের পর থেকেই জনসেবার কাজে নিয়োজিত আছে, শুধু জনপ্রতিনিধি হতে পারিনি, এটাই আমার নির্বাচন আমি করি নাই। পরবর্তী সময় যদি ডিসেম্বরের যে সরকার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি আমাদের সামরিক আমাকে অনুমোদন দেয়, সেই ক্ষেত্রে আমি চারঘাট প্রবাসীকে বিভিন্নভাবে আমি আধুনিক আধুনিক এবং চারঘাট পৌরসভার সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আমি চারঘাট পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে চাই। পাশাপাশি আরেকটা কথা করতে চাই, আপনারা জানেন যে দেশের বৃহৎ সংখ্যা যুব সমাজ আজকে বিভিন্ন নেশায় আসতে, সেই নেশা থেকে আমি আমি আসতে চাই এবং এই চারঘাট পৌরসভার যুব সমাজকে আমি মডেল হিসেবে আমি গড়ে দেব, এই আশীর্বাদ আমি ব্যক্ত করব। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে জনগণের কাছে যদিও আমি জনপ্রতিনিধি না, জনগণের কাছে আমি বরাবরই আছি। আমি সমাজসেবামূলক যতগুলো কাজ আছে সব কাজের সাথে আমি জড়িত এবং সম্পৃক্ত এলাকায়। সেই হিসাবে আমি আশা করি যে জনগণ আমাকে এবারে প্রথম এবং নতুন হিসাবে আমাকে গ্রহণ করবে এবং আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। সেই সাথে একটা বৈষম্যের কথা আছে যে এই আমাদের পৌরসভায় যে বৈষম্য, এটার বাস্তবতা আছে। আমি ইনশাআল্লাহ যদি মনে আমি নির্বাচিত হতে পারি, এই বৈষম্য আমি দূর করব এবং আমি পৌরসভাবাসীকে নিয়ে যত রকম উন্নয়ন কাজ আছে, পৌরসভাবাসী সব কাউন্সিলর এবং গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে আমি এই পৌরসভা উন্নয়নের কাজে অংশগ্রহণ করব এবং তাদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতামূলক একটি কর্মকাণ্ডে পরিণত করব, এই আশা ব্যক্ত করে আমি পৌরসভাবাসীকে আমারও আবার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ মোহাম্মদ কায়ুদ্দিন। এবার জাকির ইসলাম ধন্যবাদ আপনাকে যে আমাকে আবারও দ্বিতীয়বারের মতো আমার পৌরবাসীর উদ্দেশ্যে যে কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি যে চারঘাট পৌরবাসী আমাকে পৌরসভার দ্বিতীয়বার নির্বাচনে ওনারা স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত এবং রায় দিয়ে নির্বাচিত করেছিলেন মেয়র হিসাবে। আর এই মেয়র হওয়ার কৃতিত্ব আমি মনে করে রাখতে আমার পৌরবাসীর কৃতিত্ব, তারা ভোট দিয়ে নির্বাচিত করতে কৃতিত্ব আমার পৌরবাসী এবং পৌরবাসীর যে আশা স্বপ্ন নিয়ে আমাকে যে নির্বাচিত করেছিলেন। আমি মনে করি যে তাদের আশা প্রত্যাশা করে আমি অনেকখানি তাদের পাশে এগিয়ে গেছিলাম। এই পৌরবাসী মেয়র হিসাবে কাকে ভোট দিতে হবে, কাকে দিতে হবে না, কাকে কাছে পাবে, তার দ্বারা সেবা হবে এবং তার দ্বারা এই পৌরবাসীর সুযোগ সুবিধা কার কাছে গেলে হবে, কোন নেতার কাছে গেলে হবে, কোন মেয়রের কাছে গেলে হবে। আমি মনে করি যে এই পৌরবাসী যথেষ্টই সচেতন মানুষ, সজাগ মানুষ, তারা সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে এবং আগামীতে এই পৌরবাসী সঠিক সিদ্ধান্ত নিতে বলতে পারে। আমি সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে পৌরসভার উন্নয়ন থেকে শুরু করে মাদক মুক্ত সমাজ এবং এই পৌরসভাকে আধুনিক পৌরসভায় পরিণত করার স্বপ্নে আমি কাজ করে এবং আগামীতে আমি এই পৌরবাসীর কাছে, যুব সমাজের কাছে আমি আশা রাখি, প্রত্যাশা রাখি, বিশ্বাস রাখি এবং আমি আগামীতে এই মেয়র হিসাবে এই পৌরবাসী আমাকেই চাই, আমাকেই সমর্থন দেবেন, আমি সেটা প্রত্যাশা করি, আশা রাখি এবং পৌরবাসীর সেই আশা প্রত্যাশা এবং রায় অপেক্ষায় আমি এবং
পৌরবাসীকে আজকে অনলাইন বার্তার মাধ্যমে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে এবং তাদের পাশে পাওয়া সমর্থন পাওয়ার প্রত্যাশা আবার দেওয়া ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমার ধন্যবাদ বিপুল আলী ধন্যবাদ জোনাল মার্কাকে আজকে একটা সুন্দর পরিবেশ আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন আকারে উত্তর নিয়ে গেছেন। তো পরিবাসীর কাছে আমার প্রত্যাশা আমার এই মানে মাসে এসে আমার চাপবার চিন্তায় রাজনৈতিকভাবে আমাকে আমার বাংলাদেশ আওয়ামী লীগ অনেক কিছু দিয়েছেন। আমি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে আসি এবং বঙ্গবন্ধুর সাথে দেশ রাজনীতি করার সুযোগ পেয়েছি। আমাদের সকল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মোটামুটিভাবে এবং ব্যক্তিগতভাবে ছিলেন এবং জানেন ওনার কাছে আমি অনেক বিরোধ থাকে না সত্ত্বেও আমাদের আওয়ামী লীগের একজন মানুষ হিসাবে তার কাছে আমার চাওয়া পাওয়া কিছু ছিল। আমি বলেছি সারদা কলেজ মাঠে সারদা হাই স্কুলে যে জনসভা সেখানেও কথা বলেছি। উনি কিছুটা আশ্বস্ত করেছেন বিশেষ করে বর্তমানে চারঘাটে একটা ইকোনমিক জোন হবে। এই একটা ইকোনমিক জোন যদি হয় তাহলে চারঘাট পৌর এলাকাবাসী এবং চারঘাটবাসী বহুভাবে অনেকখানি উপকৃত হবে এবং নিজেদের আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারবে আর্থিকভাবে। এটা আমি আমাদের অভিভাবক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ রাজিয়াল সাহেব এমপি সাহেবকে আমি বলেছি যে আমার ওই সেক্রেটারি সাহেব ছিলেন ঢাকা থেকে জয়েন্ট সেক্রেটারি, ওনার কাছে আমি বলেছি এবং মাঠ পদ্মাস্তরে নিয়ে গেছি, জায়গা দেখিয়েছি। ওরা মোটামুটি অ্যাকসেপ্ট করেছেন জায়গা থেকে। আমার মন্ত্রী সাহেব সেজন্য সচেষ্ট আছে এবং আমাকে বলেছে যে আমার জমা কিছু নেই, এই ইকোনমিক জোন এই সারটায় হবে। তো যদি এটা হয় বা করতে পারি বা জনগণ এই সুযোগটা যদি পেয়ে থাকে আমাদের মন্ত্রীদের মাধ্যমে তাহলে অনেকটাই জনগণের উপকার আছে। দ্বিতীয়ত আমরা সরকারের পার্টি বন্ধুদের কথা এসেছি। আমি কিন্তু প্রথমে যখন আমার অর্থ নাই, যখন কিচ্ছু নাই, তখন আমি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে অর্থাৎ 20 সেকেন্ডের বাজার থেকে বা জনগণের বাজার থেকে সারদা হাট থেকে পানি নিষ্কাশনের জন্য ট্রেন ব্যবস্থা চালু করেছিলাম। কিন্তু পরবর্তী সময় আল্লাহ আমাকে সুযোগ হয়তো দেখছি আমি সেগুলোকে পুরোপুরি কাজ করতে পারিনি। তবে মানুষ এখন রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে আমাকে নির্বাচিত হওয়ার জন্য, নির্বাচন করার জন্য আগ্রহ জানাচ্ছে এবং আমার কাছে বিশেষভাবে অনুরোধ রাখছে যে আপনাকে সেই পদের মতো আমরা সম্মানিত করতে চাই। এক্ষেত্রে আমার বিশ্বাস যে আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিবে এবং আজকের প্রার্থী আমরা আছি বিপ্লব তেমন প্রায় মামন রাশেদ আমার সন্তান তুলল আর আমার এখানে বিপুল আছে, হ্যাঁ সে আমাকে যথেষ্ট সম্মান দিয়ে থাকে। যদি এর মধ্যে আমি নির্বাচিত হতে পারি এবং আপনারা যারা জনগণ আমার জন্য দোয়া করেন, আমাকে সমর্থন দেন, তাকে অবশ্যই তারাও আমাকে এই পুরসভার অভিভাবক হিসেবে মেনে নেবে। আমাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। আল্লাহ আমাদের মঙ্গল করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যারা সম্ভবত প্রার্থী হিসাবে আমাদের আন্দোলনে সাহায্য দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নভেম্বরে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে পারে। তফসিল ঘোষণার পরে চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হবে। আমরা আশা করব আগামী যে নির্বাচনটি হবে সেটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এবং এই নির্বাচনে সব যোগ্য প্রার্থী নির্বাচিত হবে এবং তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের সাথে দায়িত্ব পালন করে আমাদের পৌরবাসীকে আরো উন্নয়নের পথে নিয়ে যাবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতন এখানে শেষ করছি। ধন্যবাদ। দর্শকবৃন্দ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।